দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে একটি সরকারি চিঠি দেখে মনটা আনন্দে ভরে গেল, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। গতকালকের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল আকবরের কথা, এবং যারা এত বছর গুম খুন করেছে তাদের কেন বিচার শুরু হচ্ছে না। আলহামদুলিল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস সঠিক পথেই আগাচ্ছেন। উনি শত দিনের যে ভাষণে বলেছিলেন গত 15 বছরের সকল বিচার হবে, এবং সেই কথার উপর আমি আস্থা রাখতে চাচ্ছি। আশা করি উনি সঠিকভাবেই সেই পথ অবলম্বন করে বাংলাদেশে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন। আমি যেই চিঠিটা পেয়েছি সেখানে গত 16 বছরে আয়নাঘর, গত 16 বছরে যারা যারা বাংলাদেশে গুম খুন এবং আয়নাঘরের সাথে জড়িত ছিল তাদের বড় বড় রুই কাতলা কিছুদের নাম প্রকাশিত হয়েছে। তাদের পাসপোর্ট বাতিল করার আদেশ হয়েছে এবং তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তাই সবাই অতন্দ্র প্রহরী হয়ে, শুধু বিমানবন্দর নয়, আমি বিজিবিকে বলবো এবং সারা বাংলাদেশের সকল জনগণকে বলবো, এদের উপরে কড়া নজর রাখুন এবং এদেরকে যেখানেই পাবেন এদেরকে সামাজিকভাবে ধিক্কার জানান। তালিকার প্রথমেই যার নাম এসেছে, 1 নম্বরে মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর, তারপর এসেছে মেজর জেনারেল শেখ মামুন খালেদ, তারপর এসেছে মেজর জেনারেল আকবর হোসেন, যার কথা আমি গত 5 বছরে এদের সবার কথাই বলেছি, বিশেষ করে জেনারেল আকবরের কথা বারবার বলেছি। তারপরে একটু করে আলোচনা করব কয়েকজনকে নিয়ে। লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক, লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, কর্নেল আবদুল্লাহ আল মামুন, মেজর জেনারেল সুলতানুজ্জামান এমডি সালেউদ্দিন, মেজর জেনারেল কবির আহমেদ, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গানি চৌধুরী, মেজর রহমতুস সত্তার and কর্নেল মোহাম্মদ কামারুজ্জামান সাবরি খান। এদের নাম চিঠি হয়তো বা ইতিমধ্যে আপনারা দেখেছেন, কিন্তু কয়েকজনের ছবি আমি দেখাবো, এবং আমি সবার ছবি, আমি যেহেতু খুব দ্রুত এই ভিডিওটা করছি তাই আমি সবার ছবি সংগ্রহ করার মতো সময় পাইনি। তবে এই মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর, সামাজিকভাবে এদেরকে প্রত্যাখ্যান করুন। সমাজে যেখানেই দেখবেন এদেরকে প্রত্যাখ্যান করুন। বড় বড় ক্রিমিনাল যেমন মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর, যার ছবি দেখালাম, এ কিন্তু আবার বিডিআর হত্যার সাথেও জড়িত ছিল। স্বৈরাচারী হাসিনাকে বিডিআর বাংলাদেশ সেনাবাহিনীর যে 57 অফিসার, তাদেরকে হত্যা করতে সাহায্য করেছে আওয়ামী লীগকে এবং ভারতকে। এই হচ্ছে আরেক ক্রিমিনাল, লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল মামুন খালেদ। সামাজিকভাবে ধিক্কার করুন, যেখানেই দেখবেন এদেরকে প্রত্যাখ্যান করুন, সমাজ থেকে এদেরকে সম্পূর্ণ আলাদা করে দিন। সবচেয়ে বড় ক্রিমিনাল আমার জানা মতে হচ্ছে এই বদমাশটা লেফটেন্যান্ট জেনারেল আকবর, যার কথা আমি গতকালকেও আপনাদেরকে বলেছি যে সেনানিবাসে বসে সে রয়ের প্রধানের সাথে প্রতিনিয়ত মিটিং করে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে, এবং কি করে এই বিপ্লবী সরকারকে সরানো যায় তা নিয়ে তার সকল কর্মকাণ্ড চলছে। এই লোকটা
আমাকে 2012 সালে, এই জেনারেল আকবর 2012 সালে আমাকে ডিজিএফআই সদরে ডেকে হুমকি দিয়েছিল। আমাকে বলেছিল কথা বলা বন্ধ করতে এবং পত্রপত্রিকায় লেখালেখি বন্ধ করতে। আমি যেহেতু স্বৈরাচারী শেখ হাসিনার সকল যত দুর্নীতির কাজ এগুলো পত্রিকায় আমি সাথে সাথে লিখে দিচ্ছিলাম। স্বৈরাচারী শেখ হাসিনার চোর পুত্র জয়ের সমুদ্র চুরির কথা আমি পত্রিকায় লিখেছিলাম, যা নয়া দিগন্ত প্রকাশ করেছিল, আর অন্য কোনো পত্রিকা প্রকাশ করার সাহস পায় নাই। তারপরই আমাকে ডিজিএফআই সদরে ডেকে আমাকে হুমকি ধামকি দেয়। এই হচ্ছে আরেক ক্রিমিনাল, মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম। এমন কোনো খারাপ কাজ নাই যে এ করতে পারে না। মেজর জেনারেল আকবর এবং এই লেফটেন্যান্ট জেনারেল আকবর এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম বাংলাদেশে যে কত মানুষকে হত্যা করেছে তার কোনো সীমা নাই। কথায় কথায় মানুষকে হত্যা করেছে এবং ব্যবসায়ীদের কাছ থেকে লুটপাট করেছে ভয় দেখিয়ে। এই হচ্ছে আরেক ক্রিমিনাল, সাইফুল আবেদিন, মেজর জেনারেল সাইফুল আবেদিন। এই বদমাসটা 1,500 কোটি টাকা নিয়ে হাসিনার কাছ থেকে নিয়ে নির্বাচনের সময় ওই টাকা নিয়ে তারপরে সে দেশ ছেড়ে পালিয়ে সে যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে, চুরির টাকা দিয়ে সেখানে বউ বাচ্চা নিয়ে থাকছে। এই বদমাসটারও কাহিনী আছে। এর শ্বশুর বাড়ি হচ্ছে গফরগাঁও, যেখানে আমার নিজের বাড়ি। তার শ্বশুরকে মিলে এমনও কোনো পাপ কাজ, অত্যাচার, মানুষকে অত্যাচার গফরগাঁয়ে করা বাকি রাখে নাই। তারপরে তো বাংলাদেশেও এই ডিজিএফআই ডিজি থাকা অবস্থায় মানুষ গুম খুন অনেক কিছু করেছে, বহু মানুষ সাক্ষী আছে। সর্বোপরি সর্বশেষে যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন পর্যন্ত যে ডিজিএফআই ছিল, এই মেজর জেনারেল হামিদুল হক, এই লোকটাও কিন্তু শেষ সময় এসে কম পাপ কাজ করে নাই। আমার আপন ছোট ভাই, তার ছেলে সন্তান হওয়ার পরে 3 দিন পরে সন্তান মারা যায়। তাকে বনানী কবরস্থানে কবর দিয়ে বাসায় এসে দেখে এই বদমাশ মেজর জেনারেল হামিদ তাকে গ্রেফতার করার জন্য সারা বাসা মহাখালী ডিএইচএস ঘিরে রেখেছে। দেশের জন্য লড়াই করেছি আমি, সংগ্রাম করেছি আমি, আমার ভাই বোন কি করেছে, তাদের জীবনটা, আমার পুরা পরিবারের জীবনটা দুর্বিষহ করে দিয়েছে এই জেনারেল আকবর, জেনারেল সাইফুল আলম, জেনারেল সাইফুল আবেদিন এবং এই জেনারেল হামিদ। এই কয়েকটা বদমাইশ মিলে আমার সারা পরিবারের জীবনটা নাবিশ্বাস করে তুলেছে। এরা এমন অত্যাচার করা বাকি রাখে নাই। ব্যবসা বাণিজ্য আমার ভাইদের সমস্ত ধ্বংস করে দিয়েছে, ঘর ছাড়া করেছে। এই এতটা বছর ধরে বলে এসেছি, এই দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আল্লাহর রহমতে সেই দিন এসেছে এবং আস্তে আস্তে আরো বড় বড় রাঘব বল থেকে শুরু করে ছোট ছোট যেই পুঁটি মাছ পর্যন্ত ধরা হবে, কাউকে ছাড়া হবে না। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, কিন্তু সামাজিকভাবে এদেরকে বর্জন করুন, এদেরকে এবং এদের পরিবারকে বর্জন করুন। কেন পরিবারকে? যখন এই বদমাশগুলা যখন অন্যের পিতামাতাকে বা অন্যের পিতাকে গুম করে নিয়ে যাচ্ছিল, হত্যা করছিল, অন্যদেরকে এতিম করছিল, অন্য মহিলাদের স্বামীদেরকে নিয়ে হত্যা করছিল, তখন তার পরিবার কেন প্রতিবাদ করে নাই? এদের স্ত্রী কেন প্রতিবাদ করে নাই? এদের সন্তানরা কেন প্রতিবাদ করে নাই? সুতরাং তাদের স্ত্রী সন্তানরাও একই পাপের পাপী। এদের সবাইকে সামাজিকভাবে বর্জন করুন। স্টুডেন্টরা সেই দিন হারিয়ে ফেলেছে, বিপ্লব যেদিন হারিয়ে ফেলেছে সেই দিন স্টুডেন্টরা শেষ, স্টুডেন্ট নেতারা শেষ। কারণ যেখানে আহত ছাত্রছাত্রীদেরকে স্বাস্থ্য উপদেষ্টার সামনে গিয়ে মাঝরাত ধরে প্রতিবাদ করতে হয়েছে, মানে কি? এর শানে নজুল কি? অর্থ কি? মানে এই ছাত্র নেতারা তাদের জন্য পক্ষে কাজ করছে না।
ছাত্র নেতারা আসিফ নাহিদ দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম, দে ডোন্ট হ্যাভ টাইম ফর দেম। এইটার ব্যাখ্যা আমি বহুবার করেছি, নেতা হয়ে গেছে, এটার ব্যাখ্যা আমি বহুবার করেছি, তারপর আবার করছি। যেহেতু বাংলাদেশি থেকে এক কথা বারবার ব্যাখ্যা করতে হয়, তারপর ভুলে যায়, আর একটা শো দেখলেই ভুলে যায়। তো একটা জিনিস বুঝতে হবে, আসিফকে আর নাহিদকে উপদেষ্টার চেয়ারে কেন বসানো হয়েছে? কারণ আমরা তো এইসব জায়গায় চাকরি করেছি, সরকারের টেবিলে চাকরি করেছি। আর একটা মন্ত্রণালয় যখন একটা শিক্ষিত মন্ত্রীও অনেকবারের কি বলে ক্ষমতা পেয়েছে, সেরকম একটা কথার কথা উদাহরণ হিসেবে ধরলাম, মির্জা ফখরুলকে বসানো হলো এইখানে। তারও কিন্তু হুঁশ থাকে না যখন চারিদিকে ফাইল এসে জমা হয় আর 5-7 জন দাঁড়িয়ে থাকে, এক একজন আরজ অফিসিয়াল যারা, আর অফিসিয়াল লোক তো বসেই আছে, রাজনৈতিক লোকজন, হুমড়া চুমড়া ব্যক্তি, যাদের কথা না শুনলে পরবর্তী নির্বাচনে আবার সমস্যা আছে। একইভাবে এরকম একটা জায়গায় যেসব ছাত্ররা পড়াশোনায় শেষ করে নাই, নাক টিপ দিলে দুধ বেরোবে, এইসব ছাত্রদেরকে বসিয়ে দিয়েছে বিপ্লবটাকে হত্যা করার জন্য। ফাইলের চাপায় বিপ্লব মরে গেছে। ওরা যখন বিদেশ থেকে লোক আসে, ওরা ওই জায়গায় বসিয়ে দিয়েছে, বিদেশিরা কথা বলছে, বিষয়টা বাংলা আর ইংরেজির না। যখন ভারতীয়রা কিন্তু রীতিমতো একটা গ্রামের লোকও কিন্তু ইংলিশে কথা বলতে পারে, গ্রামের লোক ইংলিশে কথা বলতে পারে, কারণ তাদের মাঝখানে তাদের এডুকেশন সিস্টেমটা চালু আছে, তাদের জাতীয়তাবাদটা চালু আছে। আমাদের দেশে যেহেতু দেশপ্রেম নেই সাধারণ জনগণের, এবং এই যে উঠে বসিয়ে দিল, কথা বলছে, তাকে বাংলা আরেকজন ইন্টারপ্রেটার বাংলায় উত্তর দিচ্ছে, তাদেরকে ইংলিশে বোঝাতে হচ্ছে। এটা যদি একটা লজ্জার ব্যাপার, এটার গভীরতা বুঝতে হবে। তো শুধুমাত্র এখানে ইংলিশ বাংলা বোঝার ব্যাপার না, সে বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসছে, সে এখন একটা ইংলিশ ভাঙাচোরা গ্রামার বাদ দিয়েও বলতো, গ্রামার ছাড়া ইংলিশ বলতো। এই হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আর এই হচ্ছে আমাদের সকল ফিউচার নেতৃত্ব। তো এরপরে এদেরকে বসিয়ে দিল, এরা এখন কোনো কাজ জানে না, কাজ করতে পারছে না, ফাইলের চাপায় পড়ে কাজ করতে দিচ্ছে না। এবং এদেরকে ডে ওয়ানেই কিন্তু যখন চুপ্পুর স্বৈরাচারী হাসিনার চুপ্পুর শেখ হাসিনার ছবির সামনে এবং চুপ্পুর বসানো ভারতের রয়ের এবং চুপ্পুর কি বলে হাসিনার বসানো চুপ্পুর কাছে ওয়াদা নিয়েছে, সেই দিনেই ছাত্রদের সাথে বেইমানি করে বিপ্লবকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং এরা ছাত্রদের পক্ষে কাজ করছে না, এবং ছাত্র জনতা ইতিমধ্যে এদের উপর বিশ্বাস উঠে গেছে।